অর্পিতার ডায়েরি পর্ব ২ 15ই জানুয়ারি। আজ অনেক রাত অবধি ঘুম আসছে না। জানালার ধারে বসে আছি, বাইরের হালকা কুয়াশায় ঢাকা শহরটাকে একরকম অচেনা লাগছে। জানো ডায়েরি, প্রতিদিনের মতো আজও তন্ময়ের ছবিটা তাকিয়ে আছে আমার দিকে, চোখের চাহনিটা ঠিক যেন প্রশ্ন করছে, তুমি ঠিক আছো তো, অর্পিতা? কিন্তু আমি কি আদৌ ঠিক আছি? তন্ময় চলে যাওয়ার পর কেমন যেন এক নিঃসঙ্গতার চাদরে ঢাকা পড়ে গেছি। দিনগুলো কাটে যান্ত্রিকভাবে, কিন্তু রাতগুলো যেন আর শেষ হয় না। ঘুম আসে না, চোখের পাতা ভারী হয়ে আসে কান্নার ভারে। আজ বিকেলে মা হঠাৎ বললেন, তুই আবার লেখাপড়া শুরু কর অর্পি, এতদিন তো হয়ে গেল, তোর স্বপ্নগুলোকে মরতে দিবি না। মায়ের কথায় একটা অদ্ভুত শক্তি ছিল, কিন্তু সেই শক্তিটা যেন আমার ভিতর পৌঁছাতে পারেনি। তন্ময়ের সাথে যে স্বপ্নগুলো বুনেছিলাম, সেগুলোর ধ্বংসাবশেষ এখনও আমার ভিতরে গেঁথে আছে। তবু আজ মায়ের অনুরোধে পুরনো ডায়েরিটা খুলে বসলাম। আর সেখান থেকেই শুরু হলো এই লেখা। 17ই জানুয়ারি। আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। তন্ময় ফিরে এসেছে। তার মুখে একরাশ হাসি, হাতে একটা গিটার, যেমনটা সে বরাবর সঙ্গে রাখত। বলল, এই দেখো, তোমার জন্য একটা গান বানিয়েছি। আমার বুকের মধ্যে যেন কাঁপুনি উঠল। আমি হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। ঘুম ভাঙতেই চোখে জল। তবে আজকে স্বপ্নটা অন্যরকম লাগল। যেন তন্ময় আমায় কিছু বলতে চাইছে। কি সেটা, বুঝতে পারছি না। এই প্রথম মনে হল, হয়তো ও এখনও কোথাও আছে, আমারই আশেপাশে। হয়তো আমি একটু সাহস পেলে আবার জীবনের দিকে ফিরতে পারি। 22শে জানুয়ারি। আজ দুপুরে হঠাৎ কলেজের পুরনো বান্ধবী অরণ্যার ফোন। তোর খোঁজ পাই না অর্পি, এতদিন কোথায় ছিলি? আমি কিছু বলার আগেই ওর কণ্ঠে অভিমান ভেসে উঠল। সত্যি, ওর সঙ্গে অনেকদিন কথা হয়নি। আসলে, কারো সঙ্গেই হয়নি। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম এতটাই, কেউ আসলে আর খোঁজ রাখেনি। তবে ওর সাথে কথা বলে আজ একটা হালকা অনুভূতি হল। যেন পুরনো দিনের সেই বুনো হাসিগুলো, সেই চায়ের দোকানের আড্ডা, সবকিছু আবার ডাক দিচ্ছে। অরণ্যা বলল, চল না একটা দিন দেখা করি, শুধু তুই আর আমি, যেমনটা আগে হতো। জানি না কেন, হ্যাঁ বলে দিলাম। হয়তো এবার নিজেকে একটু খুলে দেওয়ার সময় হয়েছে। 25শে জানুয়ারি। আজ অরণ্যার সাথে দেখা করলাম। কফি শপের সেই কর্নার টেবিলটা, যেখানে একদিন তন্ময় গিটার বাজিয়েছিল, ঠিক সেইখানেই বসেছিলাম আমরা। কথা হচ্ছিল, কিন্তু মাথার মধ্যে ঘুরছিল সেই দিনের স্মৃতি। অরণ্যা অনেক কথা বলল, ওর নতুন চাকরি, প্রেম, ভবিষ্যৎ পরিকল্পনা, আর আমি শুধু শুনছিলাম। মাঝে মাঝে নিজের ভেতরে একটা শূন্যতা অনুভব হচ্ছিল, ঠিক যেন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভিতরে একটা কিছু ভাঙা ভাঙা। তবে একটা জিনিস বুঝলাম, অরণ্যার মতো মানুষেরা যদি আমার জীবনে থাকে, তবে হয়তো আবার স্বপ্ন দেখতে পারব। 27শে জানুয়ারি। আজ আমি তন্ময়কে একটা চিঠি লিখেছি। না, সে পড়বে না জানি, কিন্তু লিখে একটু হালকা লাগল। চিঠিটা লিখে খামের ভিতর রেখে দিলাম, তন্ময়ের ছবিটার নিচে। লিখেছিলাম, তন্ময়, তুই নেই মানে আমি থেমে যাব না। আমি আবার হাঁটব, আবার হাসব, আবার ভালোবাসব। তোর সাথে না হোক, তোকে মনে রেখেই। তুই আমায় সাহস শিখিয়েছিলি, সেই সাহসেই আমি আজ আবার কলম ধরলাম। চিঠিটা শেষ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। 30শে জানুয়ারি। আজ মা বললেন, তোকে একটা মেয়ের কথা বলবো, নাম নীলা। বড় মায়াবতী, একা থাকে, অনেক কষ্ট পেয়েছে, তোদের দেখা করিয়ে দিতে চাই। আমি হেসে বললাম, আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে কেন দেখা করব মা? মা একটু চুপ করে বললেন, না না, তুই যা ভাবলি তা নয়। নীলার একটা গল্প আছে, শুনলে তোর নিজের কষ্টটাকেও হালকা মনে হবে। মা এতদিন পর এমন একজনের কথা বলছে, যে নাকি আমায় বুঝতে পারে, এই ভাবনাটাই একটা আশ্চর্য অনুভব তৈরি করল। ভাবছি, একবার দেখা করলে ক্ষতি কি? চলবে।